সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের প্রিয় সোহেল স্যার। আজকে তোমাদের সাথে আছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এই অধ্যায়টি আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছিলাম। আজকে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোকে তোমরা সমন্বয় নামে চেনো, এই বিষয়গুলো কয়েকটি গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আমি কথা বলবো। বেশ কিছু শিক্ষার্থী আমাকে ইনবক্সে এই সংক্রান্ত কিছু প্রশ্ন বা সমাধান চেয়ে প্রশ্ন করেছো। আমি সেই সংক্রান্ত সমস্যাগুলো সহজে কিভাবে করে করা যায়, সহজে কিভাবে মনে রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এই অধ্যায়টি মূলত আমি তোমাদের সাথে করছিলাম। সেখানে আসি আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। তবে প্রথমেই আজকে যে সমন্বয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, তার মধ্যে 1 নম্বর কথা হচ্ছে চাঁদা। চাঁদা কখন কিভাবে থাকবে বা কিভাবে করে এর সমাধান সহজে করতে হবে, সেটি নিয়ে আমি তোমাদের সাথে খুব সহজ সমাধান দেব। এবং এটি মনে রাখলে চাঁদা সংক্রান্ত সকল সমস্যার সমাধান তোমাদের হয়ে যাবে আশা করছি। চাঁদা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস। কারণ তোমরা জানো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলত কোনো মালিক থাকে না। তাহলে কারা এটা অপারেট করে? আমি বারবার বলেছি, এটি অপারেট করে হচ্ছে প্রতিষ্ঠানের সদস্যরা। তারা কিভাবে অপারেট করে, কিভাবে করে তারা টাকা পয়সা দেয় বা কি করে চলে, সেটি হচ্ছে চাঁদা দিয়ে চলে। অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে আমরা যে শুরুতে বলি করে ক্লাব, তাহলে ক্লাবের সদস্য যারা থাকবে তারা এরা বার্ষিক চাঁদা প্রদান করবে। কেউ হয়তো আজীবন সদস্য থাকবে, তারা হয়তো আজীবনের জন্য একবারে চাঁদা প্রদান করবে। এভাবে করে চাঁদা দিয়ে মূলত এই প্রতিষ্ঠানটি চলবে। তাহলে চাঁদার সমন্বয় কি থাকে বা কিভাবে করে চাঁদা আমরা নির্ণয় করব, মূলত আমাদের এখানে দুটো বিষয় থাকবে। সেটি হচ্ছে চাঁদা। চাঁদাকে আমরা 3টি এখানে ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একটা হচ্ছে বিগত বছরের চাঁদা, বিগত বছরের চাঁদা। 2 নম্বর হচ্ছে চলতি সালের চাঁদা, চলতি সালের চাঁদা। আর একটা হচ্ছে অগ্রিম চাঁদা, অর্থাৎ আগামী বছরের জন্য যদি চাঁদা আমরা পেয়ে থাকি। এখানে 3টি বিষয় তোমরা মাথায় রাখবে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সহজে এর সমাধান হবে। সেটা হচ্ছে আমরা অঙ্ক করছি 2019 সালে, মনে করো, কিন্তু চাঁদা পাওয়া গেছে 2018 সালে। তাহলে কি হবে? তো আমরা অঙ্ক করছি তো 2019 সালে, আর চাঁদা পেয়েছি কোন সালে? 2018 সালে। তাহলে 2018 সালে চাঁদা এই 3 ক্যাটাগরির ভিতর কোথায় যাবে শিক্ষার্থী বন্ধুরা? প্রথম ক্যাটাগরি। এবার মনে করো 2019 সালে চাঁদা বকেয়া রয়েছে, কোন ক্যাটাগরিতে যাবে? চলতি সালে। আগামী বছরের চাঁদা অর্থাৎ 2020 সালের চাঁদা আমরা এখন পেয়ে গেছি, সেটা কোন ক্যাটাগরিতে যাবে? অগ্রিম চাঁদা। তাহলে ক্যাটাগরি 3টি, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে চাঁদার ক্যাটাগরি কিন্তু 3টি। সেটি কি? একটা হচ্ছে বিগত বছরের চাঁদা, একটা চলতি সালের চাঁদা, একটা হচ্ছে অগ্রিম চাঁদা। আবার কিছু কিছু সময় দেখা যায় কি 2019 সালের চাঁদা, অর্থাৎ আমরা যে বছরে অঙ্ক করছি সেই বছরের চাঁদা 2018 সালে পাওয়া গিয়েছিল, সেটাও কিন্তু চলতি সালের চাঁদা, সেটাও কিন্তু চলতি সালের চাঁদা, যদিও চাঁদাটা পাওয়া গেছিল কোন সালে? বিগত সালে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে দেখবো যে চাঁদা কখন কিভাবে থাকলে তার কিভাবে সমাধান আমাদের করতে হবে। তাহলে আমরা দেখি চাঁদা সংক্রান্ত সহজ সমস্যার সমাধান। তাহলে আমরা জানি চাঁদা থাকে প্রাপ্তির দিকে। তাহলে আমরা বেশ কয়েকটি ভাবে আমরা এটি দেখাচ্ছি তোমাদেরকে। মনে করো প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রাপ্তির দিকে রয়েছে চাঁদা মনে করো রয়েছে 50,000 টাকা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, প্রাপ্তির দিকে রয়েছে। এখন আসি আমরা সমন্বয়। মনে করো চাঁদা সংক্রান্ত প্রথম সমন্বয় বলছে কি যে মনে করো 60 জন সদস্য প্রত্যেকে 1000 টাকা করে বার্ষিক চাঁদা প্রদান করেন। মনে করে প্রথম সমন্বয় আমরা গেলাম। তাহলে কি দেখছি আমরা? সদস্য 60 জন, প্রত্যেকে 1000 টাকা করে যদি চাঁদা দেয়, তাহলে 60,000 টাকা চাঁদা পাওয়ার কথা, কিন্তু প্রাপ্তির দিকে কত আছে? 50,000 টাকা। তাহলে 10,000 টাকা অনাদায়ী রয়েছে। এটা কোন সালের চাঁদা? চলতি সালের চাঁদা। তাহলে আমাদের চলতি সালের চাঁদা, আসলে চাঁদা বাবদ আয় কত টাকা হওয়া উচিত ছিল? 60,000 টাকা। তাহলে আয় বিবরণীতে কত টাকা বসবে চাঁদা বাবদ? 60,000 টাকা। 10,000 টাকা অনাদায়ী। ক্লিয়ার? এই চাঁদা নির্ণয় হয়ে গেল। এরপরে দেখি আমরা শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখি কি, দেখো প্রাপ্তির দিকে চাঁদা আছে 50,000 টাকা। বলছে কি যে প্রাপ্ত চাঁদার 10,000 টাকা
আমরা 2019 সালে প্রাপ্তি ও প্রদান মনে করে এটা দেখছি। তাহলে প্রাপ্ত চাঁদা 10,000 টাকা 2018 সালের, চলতি সালের চাঁদা 5,000 টাকা অনাদায়ী আছে। পক্ষান্তরে 2020 সালের চাঁদা 2,000 টাকা প্রাপ্ত চাঁদার অন্তর্ভুক্ত আছে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি দেখছি আমরা, সেটা হচ্ছে দেখো প্রাপ্তি প্রদান হিসেবে প্রাপ্তির দিকে বলছে চাঁদা কত, 50,000 টাকা। প্রাপ্ত চাঁদা 10,000 টাকা 2018 সালের। আমি বললাম আমরা অঙ্ক করছি কত সালে, 2019 সালে। তাহলে 18 সালের চাঁদা কত টাকা, 10,000 টাকা। এই চাঁদার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, যেটা থাকার কথা নয়। এরপরে চলতি সালের চাঁদা 5,000 টাকা অনাদায়ী রয়েছে, সেটা এই বছরের চাঁদা আবার বকেয়া অনাদায়ী রয়েছে। পক্ষান্তরে 2020 সালের চাঁদা প্রাপ্ত চাঁদার মধ্যে রয়েছে 2,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বিগত বছর সংক্রান্ত সকল তথ্য, যে কোনো তথ্য, বিগত বছরের আয়, বিগত বছরের ব্যয়, বিগত বছরের দায়, বিগত বছরের প্রদত্ত অগ্রিম খরচ, এই সকল তথ্যগুলো কিন্তু প্রারম্ভিক মূলধন নির্ণয়, প্রারম্ভিক সম্পদ অথবা প্রারম্ভিক দায় হয়। তোমরা জানো অলরেডি এগুলো নিয়ে তোমরা শিখে ফেলেছো। সেটা হচ্ছে কি, বিগত বছরের বকেয়া কোনো আয় বা অনাদায়ী কোনো আয় যদি থাকে সেটা প্রারম্ভিক সম্পদ, বিগত বছরের অগ্রিম কোনো খরচ যদি থাকে সেটা প্রারম্ভিক সম্পদ, বিগত বছরের কোনো অগ্রিম আয় যদি থাকে, অর্থাৎ এই বছর আয় বিগত বছরে পাওয়া গেছিল এমনটা যদি থাকে সেটা প্রারম্ভিক দায়। আবার মনে করা হচ্ছে যে বিগত বছরের বকেয়া কোনো খরচ, অর্থাৎ বিগত বছরের কোনো বকেয়া খরচ এই বছর আমরা পরিশোধ করেছি এমনটি যদি থাকে সেটা কিন্তু প্রারম্ভিক দায়। তাহলে চারটা বিষয় তোমরা মাথায় রাখবে। সেটি হচ্ছে কি, এই বিগত বছরের বকেয়া আয় বা অনাদায়ী আয় প্রারম্ভিক সম্পদ, বিগত বছরের অগ্রিম খরচ প্রারম্ভিক সম্পদ, বিগত বছরের অগ্রিম আয় প্রারম্ভিক দায়, বিগত বছরের বকেয়া খরচ প্রারম্ভিক দায়। তো আসি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটি আমরা সমাধান কেমন করে করব, সহজে একদম। তাহলে দেখবো আমরা তাহলে কি করব, আমরা আয় বিবরণীতে গিয়ে আয় বিবরণীতে আয়ের দিকে খেয়াল করো, আয় বিবরণীতে আয়ের দিকে আমরা লিখবো চাঁদা কত টাকা, 50,000 টাকা। সেখান থেকে আমরা করব কি বাদ 2018 সালের চাঁদা, 2018 সালের চাঁদা বাদ দিব 10,000 টাকা, থাকলো কত, 40,000 টাকা। খেয়াল করো, সেখান থেকে আমরা কি করব, চলতি সালের অনাদায়ীটা যোগ করব। চলতি সালের অনাদায়ী যদি আমরা যোগ করি, অনাদায়ী কত টাকা, 5,000 টাকা, এটা আমরা যোগ করব। এরপরে দেখো এই 40,000 যোগ করলে কত হয়ে গেল, 45,000 টাকা। এবার আমরা কি করব, বাদ দিব হচ্ছে অগ্রিম 2000, অগ্রিম হচ্ছে কত টাকা ছিল, অগ্রিম 2,000 টাকা। তাহলে বাদ দিলে হয়ে গেল 43,000 টাকা হচ্ছে চলতি সালের চাঁদা। শিক্ষার্থী বন্ধুরা, এটা অত্যন্ত সহজ, এখানে জটিল তেমন কিছুই নেই। আরেকটি বিষয় আছে যেটি এটি নিয়ে শেষ করব, সেটি হচ্ছে দেখো কখনো কখনো আমরা এমনটি দেখে থাকি। শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্ব দিয়ে দেখো বিষয়টি। দেখো প্রাপ্তির দিকে রয়েছে চাঁদা 50,000 টাকা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, খুবই মন দিয়ে খেয়াল করবে এটি, ঠিক আছে। তোমরা জানো এটা প্রাপ্তি ও প্রদান হিসাবে ঠিক নিচে লেখা থাকে প্রতিষ্ঠানের 1 জানুয়ারি তারিখে প্রতিষ্ঠানের সম্পদ ছিল, তোমরা সম্পদ ছিল এমনটি, ও সম্পদ ও দায় ছিল বা উদ্বৃত্ত ছিল, লেখো প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ছিল এমনটি তোমরা দেখে থাকো। তোমরা জানো যে 1 জানুয়ারি তারিখে যে প্রাপ্তি ও প্রদান হিসাবে ঠিক ইমিডিয়েট নিচে প্রতিষ্ঠানে কিছু সম্পদ এবং দায় দেয়া থাকে, তোমরা এটা জানো। তাহলে এই জায়গায় এই উদ্বৃত্ত যে ছিল ওই জায়গায় লেখা আছে মনে করো এরকম যে অগ্রিম চাঁদা 5,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, স্টুডেন্টরা এটা দেখে মাঝে মাঝে বিভ্রান্ত হয়, এটি আবার কি জিনিস, অগ্রিম চাঁদা। এর মানে বুঝতে হবে তোমাকে, এটি হচ্ছে মনে করো যদি এই প্রাপ্তিটি হয় 2019 সালের, তাহলে তোমাকে বুঝতে হবে যে 2019 সালের চাঁদা 2018 সালের পাওয়া গিয়েছিল, এই কারণে এখানে লেখা আছে অগ্রিম চাঁদা। যা হোক, যেখানে আসে। এবার দেখো অন্যান্য তথ্যাবলী।
অন্যান্য তথ্যাবলীর ভেতর লেখা আছে সদস্য 50 জন, সদস্য 60 জন, প্রত্যেকে 1000 টাকা করে বার্ষিক চাঁদা প্রদান করে। খেয়াল করো, তাহলে দেখো সদস্য 60 জন, প্রত্যেকে 1000 টাকা করে বার্ষিক চাঁদা প্রদান করে। চাঁদা পাওয়া গেছে কত? 50,000 টাকা। স্টুডেন্টরা খুবই স্বাভাবিকভাবে বলবে কি তার মানে বকেয়া চাঁদা হচ্ছে 10,000 টাকা। খুব কেয়ারফুলি দেখো, তাহলে স্টুডেন্টরা কি ভাববে যে বকেয়া চাঁদার পরিমাণ হচ্ছে কত টাকা? 10,000 টাকা। বিষয়টা কিন্তু আসলে তা নয়। কেন নয় দেখো, তাহলে আমরা কিভাবে করে করব? দেখো যেটি করব আমরা, তাহলে আমরা আয়ের দিকে করছি। আয়ের দিকে তখন আমরা লিখবো কি? চাঁদা লিখবো 50,000 টাকা। খেয়াল করো, ঠিক আছে? বোঝার চেষ্টা করবে। এই যে এখানে লেখা ছিল অগ্রিম চাঁদা 5,000 টাকা, তার মানে কি 2019 সালের চাঁদা 2018 সালে 5,000 টাকা পাওয়া গিয়েছিল। তাহলে এটি হবে যোগ অগ্রিম, বিগত সালের অগ্রিম কত টাকা? 5,000 টাকা। তাহলে কত হলো? 55,000 টাকা। মোট চাঁদা হওয়ার কথা কত? 60,000 টাকা। তাহলে যোগ অনাদায়ী 5,000 টাকা, এই হয়ে গেল 60,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চাঁদা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা তোমাদের নয়। মনে রাখবো আমরা বিগত সালের বকেয়া চাঁদা, প্রারম্ভিক সম্পদ, চলতি সালের বকেয়া চাঁদা তো চলতি সালের আয় বিবরণীতে চলতি সালের সাথে চাঁদার সাথে যোগ হবে, আর একবার সমাপনী সম্পদ। অগ্রিম আগামী বছরের অগ্রিম যেটা, সেটা এই বছরের চাঁদা থেকে বাদ যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হবে। ক্লিয়ার? আর যদি বিগত বছরে কোনো চাঁদা, এই বছরের চাঁদা বিগত বছরে অগ্রিম পেয়ে থাকে, তাহলে সেটি একবার প্রারম্ভিক দায় আর একবার কি চলতি সালে চাঁদার সাথে কি হবে? যোগ হবে আয় বিবরণীতে। তাহলে চাঁদা সংক্রান্ত আর কোনো সমস্যা তোমাদের হবে না। আমি পরিষ্কার করে দিলাম। এবার আসি আমরা আরো কিছু সমন্বয় দিয়ে কথা আজকে আমি বলবো তোমাদের সাথে, তোমরা একটু খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রদানের দিকে তাকাও। প্রদানের দিকে যদি বকেয়া খরচ, যে কোনো বকেয়া খরচ, দায়, যেমন মনে করো ঋণ, প্রদেয় হিসাব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বোঝার চেষ্টা করবে। প্রদানের দিকে, প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রদানের দিকে যদি কখনো কোনো বকেয়া খরচ, কোনো দায়, কোনো ঋণ, যে কোনো বিষয়, কোনো দায় যদি থাকে, সহজ দায়, ঋণ, প্রদেয় হিসাব, পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত ঋণ প্রদানের দিকে যদি থাকে, মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, সেটি এই বছরের দায় নয়, সেটি এই বছরের দায় নয়, সেটি এই বছরের ঋণ নয়। তাহলে কোন বছরের? এটি বিগত বছরের ঋণ, বিগত বছরের দায় এই বছরে পরিশোধ করা হয়েছে। সেটির একমাত্র কাজ কোথায় যাবে? প্রারম্ভিক দায়। একটু আগে আমি বলেছি বিগত বছরের কোনো বকেয়া খরচ যদি এই বছরে আমরা পরিশোধ করি, সেটি শুধুমাত্র কোথায় যাবে? প্রারম্ভিক দায়, অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ণয়ে বা মূলধন তহবিল নির্ণয়ে শুধুমাত্র দায়ের দিকে বসবে, আর এর কোনো কাজ হবে না। গেল। এবার আসি শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসি, সেটি হচ্ছে খেয়াল করো, প্রদানের দিকে রয়েছে মণিহারি। খেয়াল করো, প্রদানের দিকে রয়েছে মণিহারি 2,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা খুবই ভালো করে দেখো, সমন্বয় অন্যান্য তথ্যাবলীর মধ্যে রয়েছে, অন্যান্য তথ্যাবলীতে রয়েছে, দেখো খেয়াল করো 2000, মনে করো এটা 2019 সালের প্রদান, 2019 সালে লেখা আছে 2018 সালের 31 ডিসেম্বর মণিহারি মজুদ ছিল 5,000 টাকা। খেয়াল করো, স্টুডেন্টরা অনেক সময় 2018 সালের 31 ডিসেম্বর দেখেই ভয় পেয়ে যায়। এটা আবার কি? মনে রাখবে তোমরা, 2018 সালের 31 ডিসেম্বর যেটি, সেটি মূলত হচ্ছে 2019 সালের 1 জানুয়ারি। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, আমি অঙ্ক করছি 2019 সালের, এটি প্রদান। 2019 সালের প্রদানে রয়েছে মণিহারি 2,000 টাকা। 2019 প্রদানের দিকে মণিহারি থাকা মানে মণিহারি ক্রয়, কারণ মণিহারি ক্রয়। 2019 সালের প্রদানের দিকে মণিহারি আছে মানে মণিহারি ক্রয়। নিচে অন্যান্য তথ্যাবলীতে লেখা আছে 2018 সালের 31 ডিসেম্বর মণিহারি মজুদ ছিল 5,000 টাকা। স্টুডেন্টরা 2018 সাল দেখেই মনে করো তাদের
খবর হয়ে যায়। কিন্তু কেন খবর হয়ে গেল সেটা হচ্ছে 18 সাল আবার কেন আসলো এখানে। মনে রাখবে 2018 সালের 31 ডিসেম্বর মানে হচ্ছে 2019 সালের 1 জানুয়ারি। তাহলে 2019 সালের 1 জানুয়ারি মনিহারি মজুদ ছিল 5000 টাকা। আবার নিজে বলছে 2019 সালের 31 ডিসেম্বর মনিহারি মজুদ রয়েছে 1000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এরকম যদি কখনো থাকে, খেয়াল করো তোমরা ভালো করে, তাহলে একদম স্পষ্ট আমি করে দিচ্ছি তোমাদের কাছে সহজ সমাধান। প্রারম্ভিক মনিহারি যেটি অর্থাৎ 31 ডিসেম্বর থাকুক আর 2019 সালের 1 জানুয়ারি থাকুক, প্রারম্ভিক যেটি মনিহারি এটা বিগত বছরের সমাপনী মনিহারি, চলতি সালের প্রারম্ভিক। তাহলে এটির কাজ হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় সম্পদ। 1 নাম্বার কাজ প্রারম্ভিক মূলধন নির্ণয় সম্পদ, প্রারম্ভিক মনিহারিটা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসি 2019 সালের 31 ডিসেম্বরে যেটি রয়েছে অর্থাৎ এই বছরের সমাপনী, এটি আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ। আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ দুটি কাজ হলো। এবার 3 নাম্বার কাজ শিক্ষার্থী বন্ধুরা, আয় ব্যয় হিসাবে ব্যয়ের দিকে, আয় ব্যয় হিসাবে ব্যয়ের দিকে এভাবে লিখবে প্রারম্ভিক মনিহারি 5000 টাকা যোগ ক্রয় 2000 টাকা মাইনাস সমাপনী মনিহারি 1000 টাকা, হয়ে গেল 6000 টাকা। তাহলে কাজ কয়টি হলো শিক্ষার্থী বন্ধুরা? 3টি। কয়টা কাজ? 3টি। 1 নাম্বার কাজ কি বললাম? প্রারম্ভিক মনিহারিটি প্রারম্ভিক মূলধন নির্ণয়ে সম্পদ, সমাপনী মনিহারি আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ, আয় ব্যয় বিবরণীতে ব্যয়ের দিকে প্রারম্ভিক মনিহারি যোগ ক্রয়, যেটি প্রদানের দিকে থাকবে সেটি যোগ ক্রয় মাইনাস সমাপনী মনিহারি ব্যয় 6000 টাকা। কাজ হলো 3টি। অনেক সময় শিক্ষার্থী বন্ধুরা এরকমও থাকে, মাঝে মাঝে দেখা যায় কি পক্ষান্তরে এর সাথে থাকে কি পক্ষান্তরে মনিহারি ক্রয় বাবদ দেনা 2000 টাকা। কি লেখা আছে দেখো, মনিহারি ক্রয় বাবদ দেনা 2000 টাকা। এর অর্থ হচ্ছে এরকম যে আরো 2000 টাকার মনিহারি ক্রয় করা হয়েছে চলতি সালে, যে টাকা এখনো পরিশোধ করা হয়নি। তোমরা জানো প্রাপ্তি ও প্রদান হিসেবে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান আসবে। যেহেতু এই যে মনিহারি 2000 টাকার ক্রয় করা হয়েছে, টাকা পরিশোধ করা হয়নি, সুতরাং এই মনিহারিটি প্রদানের দিকে আসেনি। তাহলে কি হবে? এটির কাজ কি হবে? যেহেতু এটি দেনা, যেহেতু এটি দায়, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়। আমি আবার বলছি, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়। এবং কি হবে? এবং এই আয় বিবরণীতে এই যে 6000 টাকা বের হলো, এখানে লিখবা যোগ কি বকেয়া বা কি মনিহারি ক্রয় জনিত দেনা। কত টাকা? 2000 টাকা। এই হয়ে গেল 8000 টাকা। তাহলে এবার কি কাজ হলো? তাহলে কাজ 3টি থাকলো, কিন্তু শুধুমাত্র এই যে একটি যে বকেয়া যে মনিহারি ছিল, তুমি যে মনিহারি কিনেছিলে যার টাকা পরিশোধ করনি, সেইটার হচ্ছে একটা অতিরিক্ত কাজ হলো, সেটি কি আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় এবং আয় ব্যয় বিবরণীতে মনিহারির সাথে কি হয়ে গেল? যোগ হলো। তাহলে মনিহারি সংক্রান্ত আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। এরপরে আসি আমরা শিক্ষার্থী বন্ধুরা, চাঁদা গেল, এবার আসি আমরা মনিহারি গেল, এবার আসি আমরা আজীবন সভ্যের চাঁদা। তোমরা দেখো অনেক সময় এমনটি থাকে, দেখো প্রাপ্তির দিকেও থাকতে পারে। প্রাপ্তির দিকে মনে করো লেখা আছে আজীবন সদস্যের চাঁদা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, আজীবন সদস্যের চাঁদা মনে করো প্রাপ্তির দিকে আছে 25000 টাকা। কোথায় আছে এটা? প্রাপ্তির দিকে আছে। সমন্বয়ে বলা আছে 25 জন অন্যান্য তথ্যাবলীর মধ্যে রয়েছে যে 25 জন আজীবন সদস্য 25 জন, আজীবন সদস্য 25 জন, যাদের মধ্যে 5 জন চলতি সালে মারা গিয়েছেন।
খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সেটা কি দেখলাম আমরা? দেখো, আজীবন সদস্য 25 জন, যাদের মধ্যে 5 জন চলতি সালে মারা গিয়েছিল, এমন একটি সমন্বয় রয়েছে মনে করো। একদম ইজি কথা। তোমরা জানো আজীবন সদস্যের চাঁদা মূলধন জাতীয় প্রাপ্তি, এটা আর্থিক অবস্থার বিবরণীতে মূলধনের দিকে যায়, ঠিক কিনা? এটা তোমরা জানো, এটি মূলধন জাতীয় প্রাপ্তি, এটা আর্থিক অবস্থার বিবরণীতে মূলধনের দিকে যায়। এখন কথা হচ্ছে কি, আজীবন সদস্য ছিল 25 জন, তাদের ভেতরে 5 জন মারা গেছে। যে 5 জন মারা গেছে তারা তো আজীবন সদস্য থাকবেন না, তাদের কি হবে? তাদের চাঁদাটা মুনাফা জাতীয় আয় হিসেবে বিবেচনাযোগ্য হবে। তাহলে কি করতে হবে? এই 25,000 টাকাকে 25 দিয়ে ভাগ এবং 5 দিয়ে গুণ, অর্থাৎ 5,000 টাকা। এই 5,000 টাকা চলতি সালের আয় হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ আয় বিবরণীতে আয়ের দিকে লিখবে আজীবন সদস্যের চাঁদা, 5/25 দিয়ে লিখবে 5,000 টাকা আয়ের দিকে। ক্লিয়ার? আয় বিবরণীতে আয়ের দিকে কি করতে হবে? এই 25,000 টাকাকে 25 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ করে 5,000 টাকা লিখে দিবে আয়ের দিকে। থাকলো কত? 20,000 টাকা। বাকি 20,000 টাকা আর্থিক অবস্থার বিবরণীতে মূলধনের দিকে লিখবে আজীবন সদস্যের চাঁদা 20,000 টাকা। ক্লিয়ার? নেক্সট, এরপরে আসে শিক্ষার্থী বন্ধুরা, এরপর আজকের শেষ সমন্বয় নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তোমাদের শেষ প্রশ্ন আজকে যা ছিল সেটি হচ্ছে অভিকর সংক্রান্ত সমস্যা। অভিকর বা পৌরকর বা যাই বলি না কেন, তোমরা দেখে থাকবে এরকম ছিল প্রদান। এটা 2019 সালের মনে করো প্রাপ্য প্রদান হিসাব, প্রদানের দিকে আমি শুরু করছি। সেখানে ছিল অভিকর 12,000 টাকা। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, অভিকর 12,000 টাকা রয়েছে। কোথায় রয়েছে? কি প্রদানের দিকে। আবার দেখো, প্রদানের দিকে রয়েছে অভিকর 12,000 টাকা। নিচে সমন্বয়ে বলা আছে অভিকর প্রত্যেক বছর পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়। বার্ষিক অভিকরের পরিমাণ 12,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো কি বলছে? অভিকর প্রত্যেক বছর পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়। বার্ষিক অভিকরের পরিমাণ 12,000 টাকা। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। সেটা হচ্ছে এটা একটা কথা, আর এটা একটা কথা, আর এটি একটি কথা। সবাই খেয়াল করো, অভিকর প্রত্যেক বছর পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়। বার্ষিক অভিকরের পরিমাণ 12,000 টাকা। তাহলে এখানে এইটি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে যতগুলো সমন্বয় রয়েছে তার ভেতর সবচেয়ে জটিল এবং বোঝার একটা বিষয় এখানে রয়েছে। অন্যান্য সমন্বয়গুলো মোটামুটি তা বোঝা যায়, এখানে এটা বুঝতে গেলে একটু সময় লাগে আর একটু বুদ্ধিও লাগে। তাহলে একটু আমরা দেখি। এর মানে দেখো, নিচে বলা আছে বার্ষিক অভিকরের পরিমাণ 12,000 টাকা। তার মানে কি, উপরে যে প্রদানের দিকে অভিকর আছে সেটা কত টাকা? 12,000 টাকা। তার মানে এটা কত দিনের? 1 বছরের। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলাই আছে বার্ষিক অভিকরের পরিমাণ 12,000 টাকা। তাহলে প্রদানের দিকে যে অভিকরটা রয়েছে সেটি অবশ্যই 1 বছরে। এবার বলছে শিক্ষার্থী বন্ধুরা, বলছে প্রত্যেক বছর পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়। এর মানে 2019 সালে যে 12,000 টাকা অভিকর পরিশোধ করা হয়েছে সেটি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত? তার মানে সেটি হচ্ছে 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020 পর্যন্ত পরিশোধ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা পরিষ্কার হয়েছে না? হয়নি? অবশ্যই পরিষ্কার হয়েছে। কি বলছি আমি? এটা 1 বছরের, এটা 1 বছরের বলে দিয়েছে। 1 বছরের অভিকর 12,000 টাকা এবং বলছে প্রত্যেক বছর পরিশোধ করা হয় পরবর্তী বছর 31 মার্চ পর্যন্ত। তাহলে পরবর্তী বছর 31 মার্চ পর্যন্ত যদি হয় এবং সেটা যদি 1 বছরের হয়, তাহলে বছরটি অবশ্যই 1 এপ্রিল 2019 থেকে শুরু হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই। তাহলে দেখো, তার নিঃসন্দেহে আমরা 2019 সালে যে অভিকর দিয়েছি তার ভেতরে 3 মাসের অগ্রিম আছে। এটা তোমরা কনফার্ম? তাহলে 3 মাসের অগ্রিম আছে। তাহলে 12,000 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি এবং 3 দিয়ে গুণ করি, তাহলে আমরা দেখি 3,000 টাকা
অভিকর অগ্রিম রয়েছে, যা 2020 সালের জন্য আমরা পরিশোধ করেছি। তোমরা জানো বিগত অগ্রিম যদি কোনো খরচ আমরা এবছর পরিশোধ করি, সেটা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হয়। আগামী বছরের জন্য কোনো খরচ যদি আমরা এই বছরে পরিশোধ করি, তাহলে সেটি কি হবে? সেটি হবে আর্থিক অবস্থার বিবরণীতে কি হবে? চলতি সম্পদ, এবং এই বছরের খরচ থেকে বাদ যাবে। এটা গেল একটা বিষয়। 2 নম্বর বিষয় আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 2019 সালের 1 এপ্রিল 2019 থেকে শুরু হয়ে 31 মার্চ পর্যন্ত গেল, কিন্তু 19 সালে আরো তো 3 মাস রয়েছে, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল শেষ পর্যন্ত, সরি মার্চ, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, সেই 3 মাস কোথায় গেল শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই 3 মাসের উত্তর আছে এই জায়গায়। খেয়াল করো, প্রত্যেক বছরে কাজটা হয়। তার মানে এটা কি? এর মানে হচ্ছে 2019 সালে যে 3 মাস, জানুয়ারি থেকে মার্চ, এই 3 মাসের অভিকর 2018 সালে পরিশোধ করা হয়েছে। তার মানে এটা কি? 2019 সালের অভিকর 3000 টাকা, 3 মাসের 3000 টাকা 2018 সালে পরিশোধ করা আছে। তার মানে বিগত বছরের অগ্রিম। শিক্ষার্থী বন্ধুরা, এই বছরের কোনো খরচ বিগত বছরে যদি পরিশোধ করে, তাহলে তার কাজ কি তোমরা জানো? সেটা হচ্ছে কাজ হলো দুটা, 1 প্রারম্ভিক সম্পদ, 2 এই বছরের খরচের সাথে যোগ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা ট্রিটমেন্ট করবো। এখন দেখে আমরা ট্রিটমেন্ট কি হয়। তাহলে এটা ট্রিটমেন্ট হচ্ছে 3টি। কয়টা ট্রিটমেন্ট? 3টি। দেখো, 1 প্রারম্ভিক মূলধন নির্ণয়ে, সম্পদ, প্রারম্ভিক মূলধন নির্ণয় সম্পদ কি লিখবে? বিগত বছরের অগ্রিম অভিকর, বিগত বছরের অগ্রিম অভিকর 3000 টাকা। একটা সমন্বয়, একটা কাজ। আয় বিবরণীতে, আয় বিবরণী বা আয় ব্যয় হিসাবে ব্যয়ের দিকে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, ব্যয়ের দিকে অভিকর 12,000 টাকা, খেয়াল করো, যোগ বিগত বছরের অগ্রিম 3000 টাকা, মাইনাস, তাহলে কত হলো? 15,000, বা মাইনাস চলতি সালের অগ্রিম কত টাকা? 3000 টাকা, হয়ে গেল কত? 12,000 টাকা। আয় বিবরণী শেষ। লাস্ট কাজ, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের দিকে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের দিকে লিখবা কি? অগ্রিম অভিকর 3000 টাকা। এই ছিল আজকের আলোচনা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এইগুলো মূলত শিক্ষার্থীদের প্রশ্ন ছিল। এই গত কয়েকদিন ক্লাসের ভেতরে যে প্রশ্নগুলো ছিল, আমি এগুলোর সমাধান তোমাদের দিলাম। আরেকটি বিষয় আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। শিক্ষার্থী বন্ধুরা, কেউ প্রশ্ন করেছো ভর্তি ফি এবং প্রবেশ ফি কে নিয়ে। ভর্তি ফি এবং প্রবেশ ফি কে যদি আমি বলে দেই, এটা নিয়ে একটি দ্বিমত বা কি বলবো, দ্বিধাও রয়েছে অনেকে। ভর্তি ফি এবং প্রবেশ ফি কে কেউ মুনাফা জাতীয়, কেউ মূলধন জাতীয় সে বিবেচনা করে থাকে। আমি তোমাদের স্পষ্টীকরণ করে দেই, সেটি হচ্ছে কি, ভর্তি ফি এবং প্রবেশ ফি অনেক সময় বলে যে ভর্তি সদস্যরা তো ভর্তি একবারই হয়, আবার এমনও তো একবারই হয়ে থাকে। সুতরাং ভর্তি ফিকে মুনাফা এবং মূলধন জাতীয় উভয় ধরা যেতে পারে। সেক্ষেত্রে তোমরা যেটি করো না কেন, যদি নির্দিষ্ট কোনো তথ্য অঙ্কে না থাকে, নির্দিষ্টকরণ করে যদি অঙ্কে কিছু বলা না থাকে, তাহলে তোমরা সেটিকে মুনাফা এবং মূলধন উভয় জায়গায় লিখতে পারো। সেক্ষেত্রে তোমরা টিকা প্রদান করবে বা নোট প্রদান করবে। এটি তোমাদের জন্য একমাত্র সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো আমার মনে হয়। তোমরা আবার তোমাদের সাথে খুবই শীঘ্রই দেখা হবে অন্য একটি অঙ্ক নিয়ে, অন্য একটি সমস্যা নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।